চব্বিশের এই দিনে আসে কোটা সংস্কারের রায়। অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয় কারফিউ। ভাবমূর্তি রক্ষায় বিদেশি জনমত তৈরির চেষ্টা করতে থাকে আওয়ামী লীগ সরকার। প্রবাসের জুলাই যোদ্ধাদের স্বীকৃতির দাবি। দেশে ফিরে কর্মহীন সুনামগঞ্জের দুলালের আকুতি শোনার নেই কেউ। বৈষম্যের প্রতিবাদে রাজপথে ছিলেন মাদ্রাসা শিক্ষক আর শিক্ষার্থীরাও। আমার পাশে যারা ছিল তারা কেউ জীবিত ছিল না, সবাই মারা গেছে। দেশপ্রেম থেকে এবং মানুষের জানমাল হেফাজতের যে তাদের যে তাড়না, সেই জায়গা থেকে তারা কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছে। স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিতর্ক আওয়ামী লীগের সৃষ্টি। মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, ক্ষমা করা যাবে না বললেন বিএনপি মহাসচিব। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে ডোপ টেস্ট যেন হয়রানির আরেক নাম। ঠিকানার বিড়ম্বনায় বাড়ছে ভোগান্তি। 4 দিন পর আজকে আমি সিরিয়াল পাচ্ছি, তো আমি আসছি হচ্ছে আপনার রাত 11টার সময়। কেউ বলে মেডিসিন নাই, আবার কোনো হসপিটালে বলতেছে যে 20 জন বা 30 জন নিতেছে। এখানে আসছি, এখানে ঢাকা জেলা বাইরে নেবেই না। প্রতিকারের নির্দেশনা দিয়ে সব সরকারি হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি। থামছেই না বরাদ্দহীন প্রকল্প বাস্তবায়ন। রাজনৈতিক প্রজেক্ট বাদ দেয়ায় কমেছে অর্থ ছাড়। এডিপিতে নতুনত্ব আনার চেষ্টা চলছে, দাবি পরিকল্পনা কমিশনের। রাজধানীর মিরপুর ডিওএইচএসে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি, পালানোর সময় সেনা চেকপোস্টে আটক। সোর্স সহ 4 জনকে পুলিশে হস্তান্তর। গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে পেপার স্প্রের ভিডিও নিয়ে তোলপাড়। উপত্যকায় আবারও খাবার পাঠানোর উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণের শেষ লড়াইয়ে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ড্র হলে চ্যাম্পিয়ন, হারলে টাই ব্রেকারে হবে নিষ্পত্তি। নেপাল বাংলাদেশ ইন্ডিয়া মানে উত্তেজনা টান থাকে ম্যাচগুলোতে। আশা করছি যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি শেষটাও ওভাবে ভালো করব। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 2014-এর 21 জুলাই গত বছর এই দিনটিতে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আপিল বিভাগ থেকে আসে কোটা সংস্কারের রায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিন অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয় কারফিউর সময়সীমা। অন্যদিকে নিজেদের ভাবমূর্তি রক্ষায় বিদেশি জনমত তৈরির চেষ্টা করতে থাকে আওয়ামী লীগ সরকার। সুমাইয়া ঐশীর রিপোর্টে জানব আর কি ঘটেছিল 21 জুলাই। 24-এর 21 জুলাইয়ের চিত্র এটি। 20 জুলাই সারা দেশে কারফিউ জারির পর নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, কিন্তু সারা দেশে তখনও দম বন্ধ পরিস্থিতি। দেশের প্রতিটি রাজপথে আর আনাচে কানাচে তখনও স্পষ্ট ধ্বংসযজ্ঞের চিহ্ন। রাজধানী ঢাকা পরিণত হয়েছে ভুতুড়ি নগরীতে। এমন থমথমে পরিবেশেই আপিল বিভাগ থেকে আসে নতুন সিদ্ধান্ত। সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরার পর অবশেষে আন্দোলনের 21তম দিনে সেই সংস্কারের রায় আসে আপিল বিভাগ থেকে। সরকারি চাকরিতে এবার 93% মেধার ভিত্তিতে নিয়োগের রায় দেন আপিল বিভাগ। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আদেশ দিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। আদালতের এই রায়কে সেদিন স্বাগত জানান সেই সময়কার বিভিন্ন মন্ত্রী। সাধুবাদের পরেও কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ায় সরকার। পরিস্থিতি তখনও আয়ত্তের বাইরেই। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী আর কোস্টগার্ডকেও এদিন মাঠে দেখা যায়। রাজধানী সহ সারা দেশের প্রতিটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলে কঠোর তল্লাশি। শিক্ষার্থীরা জানান, কারফিউ জারির পর আন্দোলনকারীদের মধ্যকার যোগাযোগও শিথিল হয়ে গিয়েছিল অনেকটাই।
কারফিউ যখন শুরু হয় তখন তো আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল এবং মেয়েদের হল বন্ধ হওয়ার কারণে তারা তো যেভাবে পেরেছে বাসায় গিয়েছে। তখন কিন্তু আমি কি করতাম, আমি মাস্ক পরে বা ওইভাবে একা একা হেঁটে বের হয়ে যেতাম এবং আমি নীলক্ষেতের মুডটাতে আসতাম। মানে এখানে আমি জানতাম যে এখানে যদি আসি তাহলে কোনো একটা জার্নালিস্টের সাথে দেখা হয়ে যেতে পারে। যদি কোনো জার্নালিস্টের সাথে দেখা হয় তাহলে জিজ্ঞাসা করবো যে মানে তাদের কাছে তো কিছু মানে ইনফরমেশন থাকে। আন্দোলনে আর শিক্ষার্থীরা নেই এমন দাবি করে সেই সময়কার আইজিপি আর র্যাব মহাপরিদর্শক বলেছিলেন, এখন মাঠে যারা আছেন তারা দুষ্কৃতকারী, দেশকে অস্থিতিশীল করায় তাদের লক্ষ্য। একই সাথে সারা দেশে চলা ধ্বংসযজ্ঞের দায় আন্দোলনকারীদের ওপর চাপাতে আন্তর্জাতিকভাবে জনমত তৈরির চেষ্টা করে তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশন প্রধানদের ব্রিফ করেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী। এদিন 3 বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া শেখ হাসিনা। আরও কঠোর হওয়ার নির্দেশনাও ছিল তার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর নির্যাতন দেখে প্রবাসে চুপ থাকতে পারেননি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার প্রবাসী দুলাল। সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন নিষিদ্ধ জেনেও দেশের মানুষের টানে ঝুঁকি নিয়ে আন্দোলন করার অপরাধে সে দেশে যাবজ্জীবন সহ বিভিন্ন কারাদণ্ডপ্রাপ্ত 189 জনের একজন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান সরকারের তৎপরতায় দেশে ফিরলেও কাজ হারিয়ে অনিশ্চিত জীবন প্রবাসী এই জুলাই যোদ্ধার। দেশের ক্ষতিগ্রস্ত জুলাই যোদ্ধারা স্বীকৃতি ও সহায়তা পেলেও বঞ্চিত দেশের মানুষের টানে আন্দোলন করা প্রবাসী জুলাই যোদ্ধারা। সংসারে সচ্ছলতা আনতে বছর 5 আগে ধার দেনা করে সংযুক্ত আরব আমিরাত পাড়ি জমান সুনামগঞ্জের শান্তিগঞ্জের আলী আহমদ দুলাল। স্বপ্ন পূরণের আগেই ফিরতে হয়েছে দেশে। এখন তার দিন কাটছে চরম অনিশ্চয়তায়। প্রবাস জীবনে সবকিছু চলছিল ঠিকঠাক, কিন্তু গত বছর জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর সরকারের নির্বিচারে গুলি চালানোর দৃশ্য দেখে চুপ থাকতে পারেননি দুলাল। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিবাদ জানাতে নেমে পড়েন আরব আমিরাতের রাজপথে। আন্দোলনে নেতৃত্ব দেয়ায় সে দেশে যাবজ্জীবন কারাদণ্ড হয় দুলালের। অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতায় 4 মাস জেল খেটে দেশে ফেরেন গত বছরের ডিসেম্বরে। সেই থেকে কর্মহীন জীবন। একদিকে সংসার চালানোর দুশ্চিন্তা, অন্যদিকে মাথার উপর বোঝা হয়ে রয়েছে বিদেশ যাওয়ার সেই ঋণের কিস্তি। অনেক সহযোদ্ধা আমরা যারা ছিলাম ওই দেশে, প্রায় 189 জন আমরা আসছি দেশে। এখন সবাই বেকার, প্রতিটা মানুষ বেকার এবং মানসিক ট্রমায় ভুগছে, কারণ জেলখানার যে প্রসেসটা খুব কঠিন ছিল। আমরা চাই যাতে সবার কর্মসংস্থান করা হয়, প্রতিটা মানুষ যেন হয়তো আবার অন্যান্য দেশে দেওয়া, নয়তো দেশে কোনো কর্মসংস্থান দেওয়ার যদি ফেরত দেয় সরকার। দুলালের পুরো পরিবারেরই এখন দিশেহারা অবস্থা। কিভাবে সামনের দিনগুলো কাটবে সেই চিন্তা ঘিরে ধরেছে তাদের। কিছুটা স্বস্তি হয়েছে, মানে কিছুটা শান্তি মিলছে তাদের দেখার পরে। আমরা সবারই শান্তি মিলছে। কিস্তি আমরা তুলছি, 3টা কিস্তি তুলছি। 3টা কিস্তি তুললেও এখনো 3টা কিস্তিতে আমরা আছি। এখন দেশে আছেন বেকার, খুবই কষ্টে কাটে আর কি। মানে 2টা বাচ্চা লেখাপড়া পরে সংসার খরচ আছে। আমার শাশুড়ি আছেন, তানি অসুস্থ। 2টা কিস্তি তুলে দিছিলাম, 2টা কিস্তিও আমি খুব কষ্ট করে চালাইলাম, বুঝছো। আমার বাচ্চাটার সরকারের নিয়ে একটু সাহায্য যদি দিয়ে। ইউএনও জানালেন, প্রবাসী জুলাই যোদ্ধা দুলালকে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয়া হয়েছে। তার আগে আপাতত কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আমরা ইতিমধ্যে সরকারকে লিখিতভাবে এই বিষয়টা জানিয়েছি। সরকারের কেন্দ্রীয় পর্যায়েও তাদের বিষয়টা অবহিত আছে। আশা করি তাদেরকেও সরকার অন্যান্যদের মতো তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করবে। সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা চান না দুলাল। জুলাই যোদ্ধার স্বীকৃতি আর আরব আমিরাতে কারাগারে আটক থাকা প্রবাসীদের মুক্ত করার দাবি তার। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। হাতে লাঠি, মুখে তাকবীর, শত শত শিক্ষার্থী সেদিন নেমেছিল রাস্তায়। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আগুন ছিল তাদের চোখে। জুলাই অভ্যুত্থান বছর পেরোল। বৈষম্য আর নিগ্রহের বিরুদ্ধে জ্বলে ওঠা মাদ্রাসা ছাত্রদের সে আগুন কি নিভে গেছে, নাকি চাপা পড়েছে ছাইয়ের নিচে? বিস্তারিত জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন শাহিন আলম। পুলিশ আমার কাছ থেকে ফায়ার করছিল অন্যান্য ভাইদেরকে। তা আমার পাশে যারা ছিল তারা কেউ জীবিত ছিল না, সবাই মারা গেছে।
তো আমাকে একজন পুলিশ দেখে আমাকে আমার পাশে আসছিল, পাশে এসে আমাকে লাথি দিছিল। সামনে থেকে যারা দেখছিলেন তারা ধরেই নিয়েছিলেন বোরহান আর নেই। তবে পাশে থাকা পুলিশ সদস্যরা ওই অবস্থাতেই তাকে উঠিয়ে আবারও চালায় নির্মম নির্যাতন। বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো বোরহান সে সময় রাষ্ট্রের তরফ থেকে পেয়েছিল এমন নিপীড়ন। ভিতরে পুষ জমে আছে, এখনো চিকিৎসা নিতেছি। তারপর যখন এই জায়গায় বাড়ি দেওয়ার পর আমার চোখটা খুলে যায়, আমি এই চোখে দেখতে পাই না। আমার চোখের আশেপাশে সমস্ত হাড়গুলো ভেঙে যাওয়ার পর পুলিশ আমাকে যে পানি দিয়ে উড়েছে উনি আমাকে বলতেছে যে ওনাকে ছেড়ে দাও, যদি যেতে পারে তাহলে যেতে দাও। বোরহানের মতো হাজার হাজার মাদ্রাসা শিক্ষার্থী সেদিন দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। কোটা কি বা কেন এসবের কিছুই জানতো না তারা, শুধু জানতো শিক্ষার্থীদের সাথে অন্যায় হয়েছে, তার প্রতিবাদ জানাতেই হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের মূলত চাওয়া ছিল সমান অধিকার, বিচার ও শিক্ষা ব্যবস্থায় সম্মানজনক অবস্থান। আর সেজন্য ছাত্র শিক্ষক নির্বিশেষে সবাই একসাথে গড়ে তুলেছিল প্রতিরোধ। পুলিশ কিন্তু চাইলেই আন্দোলন দমন করার জন্য যে কোনো গণতান্ত্রিক উপায় অ্যাপ্লাই করতেই পারতো, কিন্তু তারা একদম সরাসরি হত্যার উদ্দেশ্যে গুলি করা যেটা বলে সেটা কিন্তু আমরা দেখেছি। ফলে আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা আর কোনো কোটা সংস্কার ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন নয়, এটা একটা গণ অভ্যুত্থানের একটা গণচরিত্র ধারণ করেছে। এই শ্রেণীটাকে আপনাকে শুধুমাত্র দেশপ্রেমী বলতে হবে, আর কোনো অভিধায় আপনি তাদেরকে ভূষিত করতে পারবেন না। দেশপ্রেম থেকে এবং মানুষের জানমাল হেফাজতের তাদের যে তাড়না, সেই জায়গা থেকে তারা কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছে। তবে এক বছর পরে এসে হিসেব মেলাতে চান বিপ্লবী এসব শিক্ষার্থীরা। তারা বলছেন রক্তের দাগ শুকালেও ফুরোয়নি লড়াই। বাংলা বসন্ত যে গণজোয়ার সৃষ্টি করেছিল সেই জায়গাটা কিন্তু পরবর্তী আর থাকা হয়নি। সেটাকে একটা সরকারি টেমপ্লেট দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটা সরকারি ফরমেশন দিয়ে এটাকে একটা পুনর্ব্যাখ্যার মধ্য দিয়ে যখন যাওয়া শুরু করেছে, তখন কিন্তু যেই মানুষগুলো জনস্পিরিট নিয়ে এবং তার আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে এই গণঅভ্যুত্থানে অংশীজন হয়েছিল, তারা দেখলো যে তারা এই অংশীজনের মধ্য দিয়েও তারা ওইভাবে স্পেসটা পাচ্ছে না। উল্লেখযোগ্য কোনো উদ্যোগ আমরা আজ পর্যন্ত দেখি নাই, এবং অন্তর্বর্তী সরকারের সময়টা খুব বেশি না, কিন্তু এক বছরে অন্তত কিছু কাজ দৃশ্যমান হওয়া দরকার ছিল, এবং আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আছেন তার এই ক্ষেত্রে ভূমিকা নেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দেখছি। রাষ্ট্রে ফ্যাসিবাদী কোনো দানবের উত্থান ঘটলে যে কোনো বাস্তবতায় তা মোকাবেলা করার প্রতিজ্ঞা মাদ্রাসা শিক্ষার্থীদের কণ্ঠে। আস্ত একটা বছর পেরিয়ে গেছে জুলাই অভ্যুত্থানের। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতখানি তা নিয়ে আলোচনা চলবে, তবে সেই আলোচনা টেবিলে রাখতে হবে মাদ্রাসা শিক্ষার্থীদেরও, তবেই গড়া সম্ভব হবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রতিশ্রুত সময় অনুযায়ী সরকার নির্বাচন দেবে এমন প্রত্যাশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও সবাইকে নিয়ে রেইনবো নেশন গড়তে চায় তার দল। এছাড়া জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজক জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার, যেখানে প্রত্যেক শহীদের নাম অনুসারে একটি করে গাছের চারা রোপণ করা হয়। শহীদ আবু সাইদের নামে নিম গাছের এই চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান এমন শিরোনামে আলোচনা অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের স্মৃতি আলাপ তুলে ধরেন। আবেগ আপ্লুত মির্জা ফখরুল বললেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যায় না। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো। বিএনপি মহাসচিব আক্ষেপ করেন 5 আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত না হওয়ায়। যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে, রাজনৈতিক কাঠামো তৈরি হবে, আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারবো। বহুমাত্রিক মত থাকবে,
কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। এবছর সারা দেশে 10 লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি, জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিতর্ক সৃষ্টি করেছে আওয়ামী লীগ, সেই পথে হাঁটবে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার সন্ধ্যায় টিএসসি মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও বলেন, দাবি আদায়ের জন্য আর যেন রক্ত দিতে না হয় সেজন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বলেন, অভ্যুত্থান নিয়ে যেন চেতনা ব্যবসা না হয়, একমাত্র দাবিদার যেন কেউ হতে না চায়। সবার অংশগ্রহণেই অভ্যুত্থান হয়েছে দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, সবাই মিলে বিজয় উদযাপন করা হবে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে। স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে। সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব, আমরা করতে পারি। সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। কোনো হাসপাতালে পরীক্ষা বন্ধ, কোথাও সীমিত পরীক্ষা। ডোপ টেস্ট করাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শত শত সেবা প্রত্যাশী। আবার যাদের স্থায়ী ঠিকানা ঢাকার বাইরে, তারা ঢাকায় থাকলেও পারছেন না পরীক্ষা করাতে। এই ভোগান্তি কমাতে ডোপ টেস্টের নির্দেশনা দিয়ে সব সরকারি হাসপাতালে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তখনও ঘুম ভাঙেনি ব্যস্ত শহর ঢাকার। কাক ডাকা ভোরে বৃষ্টি মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে কিছু মানুষ ডোপ টেস্টের জন্য এসেছেন তারা। তাদের এই অপেক্ষা রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের সামনে। আমি 4 দিন পর আজকে আমি সিরিয়াল পাচ্ছি, তো আমি আসছি হচ্ছে আপনার রাত 11টার সময়। পঙ্গুতে গেছে সেখানেও হয় না, মানসিক হসপিটাল বলছে সেখানেও হয় না। কেটে যায় 3 ঘন্টা। সকাল 8:30টায় খোলে প্রতিষ্ঠান। তখন সেই লাইন আরও বড়। ঢাকার বাইরে থেকে এসেছেন অনেকেই। এখানে একসময় 4 থেকে 500 মানুষের ডোপ টেস্ট হতো, এখন হয় মাত্র 100 জনের। তবে হতে হবে ঢাকার বাসিন্দা। গত সপ্তাহে এই নিয়ম বেঁধে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে ডোপ টেস্টের জন্য আসা মানুষেরা পড়ছেন বিপাকে। আমাদের নির্দিষ্ট হসপিটালের নাম দিয়ে দিছে, আমরা ওই হসপিটালে যাই, কিন্তু ওই হসপিটালে ডোপ টেস্ট করে না। কেউ বলে মেডিসিন নাই, আবার কোনো হসপিটালে বলতেছে যে 20 জন বা 30 জন নিতেছে। এখানে আসছি, এখানে ঢাকা জেলার বাইরে নেবেই না। আমার বাড়ি পটুয়াখালী, আমি এখানে জব করি। এখন কি আমি এটা করার জন্য কি পটুয়াখালী যাব? চালকদের ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজন হয় ডোপ টেস্ট। এজন্য ঢাকার বাইরের সরকারি হাসপাতাল ও ঢাকার 8টি হাসপাতালের তালিকা দেয় বিআরটিএ। তবে 2টি প্রতিষ্ঠানে হয় না ডোপ টেস্ট। একটি প্রতিষ্ঠানে খরচ বেশি আর বাকিগুলোতে টেস্ট হয় সীমিত। ঢাকার বাইরে অনেক জেলাতেও হয় না এই পরীক্ষা। আমি গাজীপুরে সদর হসপিটালে গেছি, ওনারা বলছে ওইখানে হবে না এবং অনলাইনে করে দিবে না। আর আমাদের বিআরটি এর কথা হইলো যে অনলাইনে ডোপ টেস্টের রিপোর্টটা থাকতে হবে। এই হাসপাতালে আসলে অন্য হাসপাতালের নাম বলে আরেক হাসপাতাল গেছি, ওইখানে শুধু 30 জন নেই, 30 জন নিয়ে নিয়েছে অলরেডি 6টার আগেই। তারপর এখানে আছে, এখান থেকে আবার বলে আরেক হাসপাতাল যান। ডোপ টেস্ট আমাদের এই প্রতিষ্ঠানের কোনো কাজ না, আমাদের কাজ হচ্ছে এখানে স্পেশাল টেস্টগুলো করার জন্য। এখন আমরা কি করব, বীর করলাম আমাদের এক হচ্ছে নিজেদের প্রতিষ্ঠান চালানোর মতো ম্যান পাওয়ারই নেই, ওই ডোপ টেস্টের কথা বাদই দিলাম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাসপাতালে রোগীদের পরীক্ষায় বেশি গুরুত্ব তাদের। চালকদের ডোপ টেস্ট সরিয়ে নিতে বিআরটিএ-কে চিঠি দেবেন তারা। আমরা তো এটা আমাদের দায়িত্বের বাইরে গিয়ে করতেছি, হ্যাঁ, চিকিৎসা কার্যক্রম বাইরে গিয়ে করতেছি। এটা আমরা করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এটা আমরা চিন্তা ভাবনা করবো যে বাইরে কোথাও দিয়ে দেওয়া যায় কিনা। শরীরে মাদকের উপস্থিতি জানতে ডোপ টেস্ট করা হয়। ড্রাইভিং লাইসেন্স এবং সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে এই টেস্ট বাধ্যতামূলক। সরকারি হাসপাতাল ছাড়া এই টেস্টের রিপোর্ট গ্রহণ করে না কর্তৃপক্ষ। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। সহসাই থামছে না বরাদ্দহীন প্রকল্প বাস্তবায়ন, তবে ধাপে ধাপে এই তালিকা বিলুপ্ত করা হবে। তখন আগাম বাজেট বরাদ্দ ছাড়া কোনো প্রকল্পই বিবেচনা হবে না। নতুন অর্থবছরে এমন নির্দেশনা পেয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগ।
পরিকল্পনা কমিশন বলছে এডিপি বাস্তবায়নে নতুনত্ব আনার চেষ্টা চলছে, তবে দ্রুত প্রশাসনের সব পর্যায়ে মানসিকতা বদলানো কঠিন। আগের অর্থবছর শেষ হয়েছে প্রায় 1 মাস আগে, তারপরও জুন পর্যন্ত উন্নয়ন বাজেটের কতটা বাস্তবায়ন হয়েছে তার তথ্য প্রকাশ করেনি পরিকল্পনা বিভাগ। তবে কার্যক্রম যে ঢিমে তালে চলছে তার নজির মিলছে জুলাই থেকে মে মেয়াদের প্রতিবেদনেই। বলা হচ্ছে গেল অর্থবছরের প্রথম 10 মাসে খরচ করা গেছে মাত্র 41% অর্থ। পরিকল্পনা বিভাগ অবশ্য এটিকে ধীরগতি বলতে নারাজ। বলা হচ্ছে বড় উন্নয়ন প্রকল্প বাদ দিয়ে ছোট ও গণমুখী উদ্যোগে বেশি নজর দেওয়া হচ্ছে। বাদ দেওয়া হয়েছে আগের সরকারের নেওয়া রাজনৈতিক প্রকল্প। যাচাই বাছাই করা হচ্ছে অনেক ঠিকাদারের বিল, তাই কমেছে সার্বিক অর্থ ছাড়। বিল্ডিং বানানো, ইনফ্রাস্ট্রাকচার বানানো, এগুলো সহজ, এই ধরনের প্রকল্প বেশি আসে। কিন্তু ধরা যায় শিক্ষার একটা গুণগত মান, মানে উন্নয়নের জন্য একটা প্রকল্প, সেটা নিতে হলে কি শুধুমাত্র তো মন্ত্রণালয় একা পারবে না, তাহলে তাদের হয়তো আমার ধারণা একটা আলাদা টেকনিক্যাল কমিটি থাকা উচিত, যারা সারা বছর চিন্তা করবে ওটা নিয়ে কী ধরনের প্রকল্প ওই মন্ত্রণালয় নিতে পারে। এখন এডিপি বইয়ের সবুজ পাতার বরাদ্দহীন তালিকা যাচাই করছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থবছরের মধ্যে এমন 258টি প্রকল্প বাধ্যতামূলক শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত এই সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে 400-র উপরে। অর্থ সংকট হলে বরাদ্দহীন প্রকল্প বাস্তবায়ন সফল হবে কিনা তা নিয়ে অবশ্য সন্দেহ আছে। পলিটিক্যাল মানে ইয়েতে যেটা নেওয়া হয়েছে যেসব প্রজেক্ট, সেগুলোকে একটু বিবেচনা করা উচিত। 2 হচ্ছে যে সেগুলোর যে মূল্যায়নটা, অতি মূল্যায়ন হয়েছে বলে আমাদের কাছে মনে হয় বা আমরা দেখেছি, সেই জায়গাতেই একটু ইন্টারসেপ্ট করতে হবে। গত 11 মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের 11টি সভা করেছে অন্তর্বর্তী সরকার। এ সময় বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1 লাখ কোটি টাকার বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায়। রোববার দুপুরে 11 নম্বর সড়কে একটি বাড়ির 5ম তলার এক ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। এর সাথে জড়িত সেনাবাহিনীর সাবেক 2 কর্মকর্তা সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এনডিসি চেকপোস্টের সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়। 2 সন্তানকে নিয়ে 3 মাস আগে মিরপুর ডিওএইচএসের ভাড়া বাসায় ওঠেন হোসনে আরা চম্পা। স্বামী মারা গেছেন মাস 6 আগে। গার্মেন্টস ব্যবসা করে পরিবারের হাল ধরেছেন ছেলে ওহিদুল ইসলাম আর মেয়ে ও লেভেল শিক্ষার্থী। আমি জানি না ওদের ভিতরে কি, আমার তো মনে হয় যে লুটপাট করার জন্যই আসছে, কারণ এখানে তো আমি আসছি 3-4 মাস ধরে, এখানে তো শত্রুতা বলে কিছু নাই। রোববার দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের বাসায় প্রবেশ করে বেশ কয়েকজন। এ সময় ছেলের চিকিৎসার জন্য ধানমন্ডির একটি হাসপাতালে ছিলেন হোসনে আরা। বাসায় ছিলেন মেয়ে ও গৃহকর্মী। অবৈধ অস্ত্র মাদক আছে এমন দাবিতে বাসায় তল্লাশি চালানো হয়। এরপর মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। আমার মেয়েদেরকে ওরা মানে পরিচয় দিছে ওরা আর্মির লোক, আমার বাসায় অস্ত্র আছে, এটার জন্য ওরা তল্লাশি করছে। কিন্তু আমার ছেলে যদি সন্ত্রাসীও হয়, আমার ছেলে যদি খুনিও হয়, সার্চ ওয়ারেন্ট ছাড়া তো আমার ঘরে এরকম তল্লাশি করার কথা না। যা ছিল সব নিয়ে চলে গেছে। পরে এখন ওই যে আর্মিরা ধরার পরে বলছে যে না, আমাদের ভুল হয়ে গেছে। তবে লুট করা মালামাল নিয়ে বেশি দূর যেতে পারেনি ডাকাত দল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদেরই সোর্স হারুনা রশিদ ধাওয়া করেন। মিরপুর 12 নম্বরের এনডিসি চেকপোস্টে আটকা পড়ে ডাকাত দলের গাড়ি। সেখান থেকে পালিয়ে যায় 4 জন। আটক করা হয় গাড়ি চালক মাসুম মুনতাসির, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার, অবসরপ্রাপ্ত কর্পোরাল মুকুল হোসেনকে। এ ঘটনায় সোর্স হারুনা রশিদকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাদেরকে পল্লবী থানায় হস্তান্তর করে। যে পরিমাণে মাদক বা অর্থ সোনাদানার কথা তারা সোর্স মারফত জানতে পেরেছিল, সে বাসায় গিয়ে সে ধরনের কিছুই পায়নি। না পাওয়াতে তারা সেইখান থেকে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে কিছু মোবাইল, অল্প কিছু সোনাদানা এগুলো বা ল্যাপটপ এগুলো নিয়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী হোসনে আরা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেছেন। আমাদের অনুসন্ধান চলছে, যদি তাদের পূর্বের কোনো অপরাধ তথ্য পাওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা নেব। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 3.5 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা ভোলা লালমোহনের 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অথচ সেবা কেন্দ্রটিতে চিকিৎসক ও নার্স সংকট। রোগীরা বলছেন নামমাত্র সেবা দিচ্ছে কর্তৃপক্ষ। গুরুতর অবস্থায় যেতে হয় ভোলা সদর কিংবা বরিশালের হাসপাতালে, যদিও সংকট সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের।
শয্যা সংকট, অপর্যাপ্ত চিকিৎসক নার্স, নেই এক্স-রে মেশিনও, কয়েক ধরনের রক্ত পরীক্ষা ছাড়া আর কোনো সুযোগ নেই। ওষুধ, স্যালাইনও কিনতে হয় বাইরে থেকে। ভোলার লালমোহনে 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগের শেষ নেই। উপজেলায় প্রায় 3.5 লাখ মানুষের বাস। রোগ শোকে একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। অথচ সেবাগ্রহীতাদের অভিযোগ নামমাত্র চিকিৎসা মেলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। বাড়ি থেকে একটা এক্স-রে করে লালমোহন হাসপাতালে আনছি, আনার পরে এই সাধারণ যে গজ আর প্লাস্টার করার জন্য এই বিভিন্ন আমার টোকেন ধরা দিছে। 1090 টাকার মাল আমি বাইরে থেকে আনতে হচ্ছে। নিচের থেকে ওষুধ লিখে দেওয়ার পরে দিয়ে ওনাকে দেখাইছি আর ভাই আপনি এগুলি বাইরের থেকে আনতে হবে। একজনের বেডে কিভাবে দুইজন থাকতে তো পারে না, এর জন্য আর কি বসতে সমস্যা, শুইতে সমস্যা, বাচ্চা ঘুমাইতে পারে না। এই হাসপাতাল কোনো মিশিংয়ের যন্ত্রপাতি নাই, আমরা গরিব মানুষ, আমরা বাড়িতে পরীক্ষা করি আনি। এত সংকট সত্ত্বেও লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে বেশিরভাগ সময় ভর্তি থাকে অতিরিক্ত রোগী। কিন্তু 30টি পদ থাকলেও চিকিৎসক রয়েছেন মাত্র 6 জন, আর 36 জন নার্সের বিপরীতে কর্মরত 11 জন। সেবা কেন্দ্রের সংশ্লিষ্টরা বলছেন সংকট নিরসনের আশ্বাস মিলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। আমাদের এমএসআরে যেই পরিমাণ বরাদ্দ পাওয়া যায়, যেহেতু এখানে রোগীর সংখ্যা অনেক বেশি হয়, সেটা চাহিদার তুলনায় অপ্রতুল। এই চাহিদা এবং সেই সাথে আমাদের চিকিৎসক, স্টাফ নার্স থেকে শুরু করে অন্যান্য যে ম্যান পাওয়ার আছে, সেই সংকট দূর করার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সময়ে সময়ে প্রায় অবহিত করে আসছি। জেলা সিভিল সার্জন জানান, শিগগিরই স্বাস্থ্য কমপ্লেক্সটি 100 শয্যায় উন্নীত করা হবে। এক্সট্রা রোগীর কারণে হয়তো ক্রাইসিস হইতে পারে, তবে সেক্ষেত্রে যেহেতু নতুন অর্থবছর শুরু হয়েছে, এখানে তারা এমএসআর থেকে এটা কিনে সংকট অবশ্যই দূর করবে এবং এভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। যেমন কিছুক্ষণ আগে আমি বলেছি, তারা যেন এই মাসের মধ্যেই তাদের যে প্ল্যান ক্রয় পরিকল্পনা সেটা করে ফেলবে এবং এমএসআরটা যেন 2-3 মাসের মধ্যে তারা ক্রয় করে ফেলে, তাহলে ওষুধের সংকটটা কেটে যাবে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে 80 জন রোগী ভর্তি থাকে। আউটডোরে চিকিৎসা নেন 450 মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বাউফলে বেহাল সড়কে বাড়ছে ভোগান্তি। কালাইয়া থেকে লোহালিয়া পর্যন্ত বিভিন্ন জায়গা খানাখন্দে ভরা, তৈরি হয়েছে বড় গর্তের। এতে ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। যদিও আবারও সড়ক মেরামতের আশ্বাস এলজিইডির। বেহাল সড়কে এমন ভোগান্তি চলছে 1 বছর ধরে। নিত্যসঙ্গী দুর্ঘটনা, সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। বাউফলের কালাইয়া থেকে পটুয়াখালী সদরে লোহালিয়া পর্যন্ত 27 কিলোমিটার আঞ্চলিক সড়ক দীর্ঘদিন ধরেই ভরা খানাখন্দে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, বৃষ্টি নামলেই তৈরি হয় মরণ ফাঁদ। এটা তো যে এখন ওদিকে আরো 5টা বড় বড় গাত আছে। রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়, দেখেন না একটা ইঞ্জিন পড়া ছিল বেচারা। এই গাড়ি নিয়ে মানুষ না থাকলে এত কাম হয়ে গেলে এক কাজ পুরে দিতাম। নতুন যদি নাও করতে পারে, তাও তো এই যে গর্তগুলা ইট বালু দিয়ে সংস্কার করাটা খুবই জরুরি। বাউফলের পাশাপাশি 10 মিনা ও গলাচিপা উপজেলার মানুষেরও চলাচল এই পথে। দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী, বিপাকে পরিবহন চালকরাও। বিকল হচ্ছে যানবাহন, কখনো কখনো উল্টেও যাচ্ছে। ভাঙ্গার মধ্যেই চালান লাগে, কোনো কিছু করার নেই। সপ্তাহে মনে করেন কামাই করি 5,000, মাল নষ্ট হয় 4,000। রাস্তাটা চড়া করা দরকার, মাঝে মাঝে এই সমস্ত রাস্তা জ্যাম লেগে যায়। সড়ক মেরামতে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি থাকলেও তা রয়ে গেছে উপেক্ষিত। দ্রুত কাজ শুরুর আশ্বাস দিলেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। আমরা এমার্জেন্সিতে কিছু স্কিম নিব, এমার্জেন্সি আমরা কিছু মেরামত করব, তো দেখি আমরা মেরামত করার ব্যবস্থা করব। প্রায় 1 যুগ আগে নির্মিত সড়কটি এর আগেও সংস্কার হয়েছে কয়েক দফা, তবে তা টেকসই হয়নি কখনোই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অনিয়ম, দুর্নীতি, লুটপাটের আখড়া চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস। 15 বছরে খেলার নামে হয়েছে বাণিজ্য, বিপুল অর্থ গেছে কর্তাদের পকেটে। পথ পরিবর্তনের পর এদের কেউ পলাতক, কেউ আবার আত্মগোপনে। প্রথমবারের মতো এ সংস্থায় দুর্নীতির তদন্তে নেমে 14টি খাতের তথ্য প্রমাণ সংগ্রহ করছে দুদক। মাঠে নিয়মিত খেলা ছিল না, বিভিন্ন ইভেন্টের লিগ ও টুর্নামেন্ট হয়নি, কিন্তু এম এ আজিজ স্টেডিয়ামের চারপাশে ঠিকই গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, মার্কেট, রেস্টুরেন্ট, গুদাম। শত শত কোটি টাকার এসব স্থাপনা কোনো টেন্ডার ছাড়াই দেয়া হয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদেরকে। কিছু নিয়েছেন সিজিকেএস কর্মকর্তা কর্মচারীরা, ভাড়ার কোনো হিসাব নেই।
গত 15 বছর ধরে চলা ভয়াবহ অনিয়ম, দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা তদন্তে নামা দুদক এরই মধ্যে সংগ্রহ করেছে তথ্য প্রমাণ, ব্যাংকে জমা আয় ব্যয়ের হিসাব, টেন্ডার বিজ্ঞপ্তি সহ 14টি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে সিজিকেএসকে চিঠি দিয়েছে দুদক। আগের গভর্নমেন্টের সময় কোনভাবে হয়েছে বা আমি আসার আগে কোন প্রক্রিয়ায় ছিল সেটা আমি সে বিষয়ে আসলে যাই না। মিটিংয়ে তো 7-8 জন মেম্বার আছে, সবার সাথে আলোচনা সাপেক্ষেই মূলত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। 15 বছরে সিজিকেএস থেকে খেলাধুলা অনেকটাই নির্বাসিত। স্টেডিয়াম পাড়া ছিল কার্যত দলীয় কার্যালয়। টানা 4 বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। কার্যকরী কমিটিতে থাকা বেশিরভাগই আওয়ামী লীগের নেতা, ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, কেউ বা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের চাচাতো ভাই পরিচয়ে একের পর এক ক্লাব ও কাউন্সিলরশিপ কিনে রাতারাতি স্টেডিয়ামের সাম্রাজ্য করেন। স্বজনপ্রীতি, দুর্নীতি এখানে 1 নম্বরে ছিল। যারাই করছে আপনারা জানেন, ওরা 1 নম্বরে ছিল। শুনতাম, জানতাম এরকমভাবে হচ্ছে, অনিয়ম হচ্ছে। ক্রীড়া সংগঠকদের অভিযোগ, খেলার নামে বাণিজ্যে মেতেছিল চক্রটি। অবৈধভাবে দোকান বরাদ্দ, অবকাঠামোগত সংস্কার ও নির্মাণ প্রকল্প, মাঠ ভাড়া, ছোট বড় টুর্নামেন্ট সহ বিভিন্ন খাত থেকে হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ। কোটি কোটি টাকা, কিন্তু সে টাকা হলো সিজিকেএসের মানে সবগুলো জমা হয় নাই। ক্যাচে করতে সাপ বেরিয়ে আসতেছে, অনেক সময় বড় বড় দুর্নীতি ধরা পড়ছে। শুধু সেক্রেটারি জড়িত থাকলো, কিন্তু বাকিগুলো সহ তো এই অনুমানের সাথে জড়িত। যে থার্ড পার্টিরা যারা থাকতো, মানে যারা প্লেয়ারগুলো আনতো, থার্ড পার্টিরা ওরা কি করতো, ওইখান থেকে একটা ওই পার্সেন্টেজটা নিত। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের পেপার স্প্রে করার এক ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। রোববার ইসরায়েলি হামলায় মৃত্যু হয় অন্তত 115 ফিলিস্তিনের। সম্প্রতি মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটি ভেরিফাইড করে আল জাজিরা। 20 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভিড় সরাতে পেপার স্প্রে করছে আইডিএফ। আতঙ্কে ছোটাছুটি শুরু করে খাবার নিতে অপেক্ষমান সবাই। রোববার উত্তর গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণ নিতে যাওয়া বেসামরিকদের উপর হামলা করে ইসরায়েল। মৃত্যু হয় অন্তত 67 জনের। দক্ষিণেও বেসামরিকদের টার্গেট করে হামলা চালায় আইডিএফ। গেল মে মাস থেকে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হামলার কারণে প্রাণহানি 1000 ছুঁই। মেডলিনের পর আবারও গাজা উপত্যকায় ত্রাণ পাঠানোর পদক্ষেপ নিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। সম্প্রতি ইসরায়েলের বাধায় মেডলিন জাহাজের ত্রাণ কার্যক্রম ব্যর্থ হলেও দমে যাননি সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। নতুন করে আবারও সংগঠিত হয়ে ইতালির একটি সমুদ্র বন্দর থেকে যাত্রা শুরু করে তারা। খাবারের পাশাপাশি গাজার শিশুদের জন্য খেলনা বহন করছে জাহাজটি। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের ব্লকেট ভাঙতেই তাদের এই উদ্যোগ। 2 দফায় ইসরায়েলের বাধায় ব্যর্থ হয়ে আবারও গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি। এবার ত্রাণবাহী জাহাজের নাম হান্ডালা। মেডলিন জাহাজ জব্দের 1 মাস যেতে না যেতেই ফের গাজা উপত্যকায় ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে এসেছে মানবাধিকার সংস্থাটি। ইতালির গাল্লিপোলি সমুদ্রবন্দর থেকে যাত্রা শুরু করেছে সংস্থাটির সদস্যরা। যতই বাধা আসুক, নিপীড়িত মানুষের পাশে থাকার শপথ তাদের। ইসরায়েল আমাদের উপর আগেও আক্রমণ করেছে, আমাদের দলের স্বেচ্ছাসেবকদের আহত এবং আটক করেছে। এবার তারা কি করবে জানি না, যাই করুক আমাদের থামাতে পারবে না। গাজার ভাই বোনদের উপর এই অবরোধ বেআইনি। আমরা স্পষ্ট ও জোরালোভাবে জানাতে চাই, এই গণহত্যা বন্ধ করুন। কৃত্রিমভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করে সেটাতে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে স্বেচ্ছাসেবক দলটি। অভুক্ত মানুষের জন্য খাবারের পাশাপাশি শিশুদের জন্য খেলনা যাচ্ছে এই জাহাজে। এই দফায় মানবাধিকার কর্মীদের পাশাপাশি বহরে যুক্ত হচ্ছেন একদল আইনজীবী, চিকিৎসক এবং সাংবাদিক।
আমরা গাজার সকল অভুক্ত মানুষকে হয়তো খাবার দিতে পারবো না, তবে আমরা তাদের মনে আশাটুকু বাঁচিয়ে রাখতে চাই। আমরা জীবনের শেষ দিনটিতে হলেও একটি স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই। আমি আশা করছি তারা এই খেলনা ভর্তি জাহাজটি অন্তত আটকাবে না। আমরা শুধুই গাজাবাসীদের খাদ্য আর প্রয়োজনীয় বস্তুগুলো পৌঁছে দিতে চাই। আমরা কারো জন্যই ক্ষতিকর নই। গত মাসে ফ্রিডম ফ্লোটিলার ম্যাডলিন জাহাজকে জব্দ করে ইসরায়েলের নৌবাহিনী। এবারের জাহাজ হান্ডালার নামকরণ হয়েছে ফিলিস্তিনি কার্টুনিস্ট নাজি আল আলীর একটি কার্টুন ক্যারেক্টার থেকে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইসরায়েলের হামলার মাত্র 1 মাসের ব্যবধানে ক্ষতিগ্রস্ত সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছে ইরান। পূর্বের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই বসানো হয়েছে নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স, যা এরই মধ্যে সচল করা হয়েছে। দেশটির উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তার বরাতে চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বিনা মেঘে বজ্রপাতের মতোই গেল মাসে ইরান জুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। টার্গেট করা হয় একের পর এক পারমাণবিক ও সামরিক স্থাপনা। ধ্বংস করা হয় তেহরানের 1/3 মিসাইল লঞ্চার। তেল আবিব পরিচালিত অপারেশন রাইজিং লায়নের পর ধারণা করা হচ্ছিল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই ধারণার ভুল ভাঙল ইরান। মাত্র 1 মাসের মাথায় ক্ষতিগ্রস্ত সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নতুন এয়ার ডিফেন্স বসিয়েছে তেহরান। দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বেশ কয়েকটি ইরানি গণমাধ্যম। বলা হচ্ছে, ইসরায়েলের হামলায় যেসব প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়েছিল, নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স দিয়ে সেগুলো পরিবর্তন করা হয়েছে। পূর্বের স্থানগুলোতেই মিসাইল সিস্টেমগুলো বসানো হয়েছে। এর আগে চীনা প্রযুক্তির HQ-9 মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের হাতে পাওয়ার খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। কয়েক বছর ধরেই এয়ার ডিফেন্স সিস্টেম ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে ইরানে। রুশ S-300 ছাড়াও সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে তেহরান, যার মধ্যে অন্যতম বাভার 373 এবং খোরদাদ 15। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।